হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডিএলএড রিলেটেড আমি একটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টটা পেয়েছি, যেখানে একটা কোশ্চেন অ্যারাইজ হয়েছিল যারা 2017 আগে কোনো স্কুলে অ্যাজ আ গেস্ট টিচার কাজ করতো তারা কি এই কোর্সটা করতে পারবে। গেস্ট টিচার মানে কি আপনাদের জানিয়ে আছে, যারা ফিক্স স্যালারি স্কুলে কাজ করে না, প্রত্যেকটা ক্লাসে হিসাবে ওরা টাকাটা নেয়, সেই টিচাররা কি এই কোর্সটা করতে পারবো। তো এখানে এনআইএস কি রিপ্লাই দিয়েছিল সেটা আপনারা দেখুন। ওয়েদার গেস্ট টিচার ক্যান টেক অ্যাডমিশন ইন ডিএলএড কোর্স, এখানে লেখা ছিল আনসারটা কি ছিল, all in service untrained elementary teacher teaching in school as defined under section 2N of the RT Act 2009 and recruited as per the RT Act 2009 can take admission in DLED course। যেখানে পরিষ্কারভাবে লেখা আছে যারা আরটিআই অ্যাক্ট 2009 হিসাবে যারা যারা স্কুলে চাকরি করতো ওদের এই কোর্সটা করতে পারবে, মানে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি গেস্ট টিচাররা এই কোর্সটা করতে পারবে। তারপরে আপনাদের মনে অবশ্যই একটা কোশ্চেনটা হবে সেকশন 2N RT Act 2009টা কি, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সেকশন 2N ইন দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 প্রথম পয়েন্টে কি আছে, আ স্কুল এস্টাবলিশ অন আর কন্ট্রোল বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অর আ লোকাল অথরিটি। পয়েন্ট নাম্বার 2 এন মানে এই পুরোটি হলো গভর্নমেন্ট স্কুল যারা আছে তারা। পয়েন্ট নাম্বার 2 এন aided school receiving aid or grant to meet whole or part of its expenses from the appropriate government or the local authority। 3 নম্বর পয়েন্ট হলো স্কুল বিলঙ্গিং টু দ্য স্পেসিফিক ক্যাটেগরি। আর সব থেকে ইম্পর্টেন্ট যে 4 নম্বর পয়েন্টটা, অ্যান আনএডেড স্কুল নট রিসিভিং এনি কাইন্ড অফ এড or grant to meet its expenses from the appropriate government or the local authority। unaided school মানেটাই হলো প্রাইভেট স্কুল, মানে যারা প্রাইভেট স্কুলে অ্যাজ আ গেস্ট টিচার হিসাবে কাজ করতো সেরকম টিচাররাও এই কোর্সটা করতে পারতো। তো যারা গেস্ট টিচার হিসাবে কাজ করেছে অ্যাট প্রেজেন্ট ওরা কী করে মান্থলি স্যালারি স্লিপটা সাবমিট করবে, সেটা সব থেকে বড় প্রশ্ন। এখানে তো এনআইএস পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কি গেস্ট টিচাররাও এই কোর্সটা করতে পারবে, কিন্তু আজকে যারা গভর্নমেন্টটা বলছে আপনাদেরকে স্যালারি স্লিপটা সাবমিট করতে হবে, সেইটা কীভাবে হতে পারে। ওরা তো প্রত্যেকটা ক্লাসে হিসাবে ওরা টাকাটা নিত, ওরা তো মান্থলি হিসাবে টাকাটা নিত না যারা গেস্ট টিচার ছিল, তাহলে ওরা কি এই ডিগ্রি পুরোপুরি ওদের ইনভ্যালিড হয়ে যাবে। কিন্তু সেই কোশ্চেনটা যখন অ্যারাইজ হয়েছিল 2017 সালে, এনআইএস তো এখানে পরিষ্কারভাবে বলেছে কি না সেরকম টিচাররাও এই ডিগ্রিটা করতে পারবে। তাহলে সেই রকম টিচাররা অ্যাট প্রেজেন্ট স্যালারি স্লিপটা কী করে দেবে, সেটা সবথেকে বড় প্রশ্ন। আমি আগে আপনাদেরকে বলেছিলাম কি আমাদের পক্ষে অনেক এমনি ডকুমেন্টটা আছে যেটা যখন আমরা সুপ্রিম কোর্ট না হাইকোর্টে সাবমিটটা করলে নিশ্চয়ই আমরা ওখান থেকে আবার জিতে যাব, কিন্তু আবার এই 1.5-2 মাস জন্য নিশ্চয়ই আমাদেরকে একটু হ্যারাসমেন্ট হবে, মেন্টালি একটা আমাদের প্রেশার থাকবে, কিন্তু আমরা এই কেসটা যখনই সুপ্রিম কোর্টে উঠবে নিশ্চয়ই আমরা ওখান থেকে জিতে যাব। আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আগামী 6 তারিখে মানে ফ্রাইডে উত্তরাখণ্ড এনআইএস ডিএলএড মামলা সুপ্রিম কোর্টে উঠছে। কৌশিক দাস और দেবাশিস দুটো কেস আমাদের স্টেট থেকে অলরেডি করা হয়ে গেছে। আমি আশা করছি যখন এই কেসটা উঠবে, আর আগামী 5 তারিখে একটা কেস কলকাতা হাইকোর্টে অলরেডি করা হয়েছে, সমস্ত কেসে আমি ভাবছি আমাদের পক্ষটা অনেক মজবুত আছে আর আমরা নিশ্চয়ই এই কেসটা জিতে যাব। এই গভর্নমেন্ট যারা 2016 সালে অনেক এসএসসি টিচার যাদের 26,000 প্লাস এমনি টিচার যাদের চাকরিটা বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, মেন রিজনটা ছিল ওখানে স্টেট গভর্নমেন্ট ওএমআর সিটটা সাবমিট করতে পারলো না, তাই জন্য সবার চাকরিটা বাতিল হয়েছে। যেই গভর্নমেন্ট যাদের কাছে পুরো মেশিনারি আছে, যারা পুরো স্টেটটাকে চালাচ্ছে, ওদের কাছে এই ওএমআর সিট নিয়ে, আর সেই স্টেট গভর্নমেন্ট আমাদের প্রাইভেট স্কুলকে বলছে কি আপনাদেরকে 2017 আগে স্যালারি স্লিপটা দিতে হবে। এরা নিজেই এদের কাছে একটা ওএমআর সিট এরা ভালো করে রাখতে পারলো না, আর কি করে এরা ভাবছে কি প্রাইভেট স্কুল আমাদের সব জিনিসপত্রটা ভালো করে 2017 আগে সেই স্যালারি স্লিপগুলোটা রাখতে পারবে, সেটা কি কোনোভাবে সম্ভব আছে। যারা গভর্নমেন্ট ওরা নিজেই সব ডকুমেন্টটা রাখতে পারছে না, তো প্রাইভেট স্কুলে কি করে রাখতে পারবে। ওরা তো জানে আমরা স্যালারিটা দিয়ে দিচ্ছি ওদের কাজটা শেষ, প্রাইভেট স্কুল কি কোনোভাবে আমাদেরকে এত হেল্প করবে কি ওদের স্কুলে এনওসি আছে কিনা সেটা আমরা কি করে জানবো। আমাদের কাজটা কি, আমাদের কাজটা হলো অ্যাজ এ টিচার স্কুলে গিয়ে ওখানে বাচ্চাদেরকে শিক্ষা দিতে, তারপরে আমাদের টাইমটা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাবো। বাচ্চাদেরকে কী করে ভালো করে এডুকেশনটা প্রোভাইড করতে হবে সেইটা নিয়ে আমাদের বেশি চিন্তা ভাবনা আছে। স্কুলে এনওসি আছে কি না, হেন আছে কি না, সেটা আমরা কি করে জানবো। এটা তো কেউ জানতে পারবে না কি কোন স্কুলে এনওসি আছে কোন স্কুলে এনওসি নেই।
অনেক প্রাইভেট স্কুল এমনি আছে যারা শুধু অ্যাফিলিয়েশনটা নিয়েছে, ইউটাইস কোড আছে, তারপরে ওর কী আছে সেটা আমরা কি করে বলবো। যখন এনআইএস থেকে এই অ্যাডভার্টিজমেন্ট ইস্যু করা হয়েছিল ডিএলএড জন্য, সেখানে তো দুটোও কন্ডিশন ছিল। অনেক এমনি স্কুল যাদের ইউটাইস আছে ওদের জন্য একটা আলাদা কন্ডিশন, অনেক এমনি স্কুল যাদের ইউটাইস নাও থাকলে ওদের জন্য একটা আলাদা কন্ডিশন। তো ওখানে তো শুধু ইউটাইস কথাটা বলা হয়েছিল, ওখানে তো কোথাও মেনশন নেই কি এই যাদের স্কুলে এনওসি নেওয়া আছে তাদেরই টিচার এই কোর্সটা করতে পারবে, অন্য টিচাররা এই কোর্সটা করতে পারবে না। যদি সেই সময় 2017 সালে আমাদেরকে যদি জানানো হতো কি এরকম সমস্যাটা আমরা ফিউচারে ফেস করতে পারবো যখন গভর্নমেন্ট টিচার জন্য আমরা রিক্রুটমেন্ট হবে, তাহলে সেই সব জিনিস কাগজপত্রটা আমরা 2017 আগে যখন এই কোর্সটা করেছিলাম সেই সময় আমরা দেখতাম। কিন্তু এই 7-8 বছর পরে গভর্নমেন্ট বলছে কি সেরকম ডকুমেন্ট আমাদেরকে প্রোভাইড করতে হবে, সেটা তো কোনোভাবেই সম্ভব নেই। টেটটা নিয়ে একটা আলাদা বিষয়টা আছে। টেটটা 2017 আগে নিশ্চয়ই একটা আরটিই একটা নিয়ম আছে কি যারা প্রাইভেট না হলে গভর্নমেন্ট স্কুলে চাকরি করতো ওদেরকে টেট পরীক্ষাটা পাস করতেই হবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সেপশনাল ছিল 2017 অবধি এইটা ছাড় ছিল। কিন্তু আরটিই একটাতে এটাও মেনশন করা ছিল কি প্রত্যেক স্টেট গভর্নমেন্ট থেকে প্রত্যেক বছরই টেট পরীক্ষাটা নিতে হবে। তো আমাদের স্টেট কি সেই নিয়মটাকে ফলো করে প্রত্যেক বছরে টেট পরীক্ষাটা নিয়েছে। 2014 পরে 2017 সালে ফর্ম ফিল আপটা হয়েছে, সেই 2017 টেট রেজাল্টটা বের হয়েছে 2021 সালে। তাহলে কি করে আমরা এই টেট সার্টিফিকেটটা পাবো 2017 আগে? অনেক তো এমনি টিচার ছিল যারা 2017 সালেই জয়েনিং করেছে প্রাইভেট স্কুলে, তো ওরা তো কোনোভাবেই এই ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে পারবো না। তো নিশ্চয়ই আগামীকাল বলছি যখন আমাদের এই কেসটা সুপ্রিম কোর্টে উঠবে, নিশ্চয়ই ওখান থেকে আমরা কিছু না কিছু একটু ভালো নিউজটা পাবো। আর একটা ইম্পর্টেন্ট আপডেট এইটাই আছে, কাল রাত্রিবেলা অভিষেক ব্যানার্জি উনি ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কি অভিষেক ব্যানার্জি আউট অফ ওয়েস্ট বেঙ্গল আছে, আউট অফ ইন্ডিয়া উনি ছিল এই সিন্দুর মামলাটা নিয়ে। প্রত্যেক অন্য দেশে গিয়ে উনি এই সিন্দুর অপারেশনে সবাইকে জানিয়েছে, কিন্তু কাল রাত্রিবেলা উনি ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। আমি প্রত্যেক এনআইএস ডিএলএডকে অনুরোধ করব যারা কলকাতা না হলে কলকাতা আশেপাশে এরিয়াতে থাকে উনি একটু চেষ্টা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেন, আমাদের যা প্রবলেমটা আছে সেটা ওনাদেরকে ফেস টু ফেস জানান। মুখ্যমন্ত্রীর সাথে দেখা একটু প্রবলেম হবে ইন কম্পারিজন টু চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। অভিষেক ব্যানার্জির সাথে আমরা দেখা করতে পারি যদি আমরা চেষ্টা করব। তো আমি প্রত্যেক এনআইএস ডিএলএড বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএড যারা কোয়ালিফাই করেছে টেট পরীক্ষা, যারা কোয়ালিফাই নাও করলে তাদের এই সমস্যাটা পরবর্তীকাল হতে পারে যখন ওরা টেট পাস করবে। তো যারা কলকাতা না হলে কলকাতা আশেপাশে এলাকাটা থাকলে আপনারা প্লিজ ওনার কাছে যান, এই সব ডকুমেন্ট তথ্যটা ওখানে নিয়ে যান। আর অন্য স্টেটে কীরকম ভেরিফিকেশানটা হচ্ছে আর আমাদের স্টেটে কীরকম আমাদের ভেরিফিকেশান নামে পুরোপুরি একটা হ্যারাসমেন্ট করা হচ্ছে, ওখানে ভেরিফিকেশান আর ডকুমেন্ট কালেকশন দুটো পুরোপুরি একটা আলাদা জিনিস। কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যা করছে সেটা হলো ডকুমেন্ট কালেক্ট করছে, সেটাকে ডকুমেন্ট ভেরিফাই করছে না। ডকুমেন্ট ভেরিফিকেশান মানেটা কী হলো, আমাদের পাশে যা যা ডকুমেন্ট আছে সেটা ঠিক আছে কি সঠিক নেই সেটা উনি ভেরিফাই করবে। কিন্তু এখানে তো পুরোপুরি ডকুমেন্ট কালেকশন করা হচ্ছে, এনওসিটা নিয়ে আসতে হবে, তারপরে 2017 সালে আমরা টেট পাস হলাম কিনা সেই জিনিসটা নিয়ে আসতে হবে। যারা 2022-এ টেট রিক্রুটমেন্ট জন্য অ্যাপ্লাই করেছে তারা তো 2022-এ অ্যাডভার্টিজমেন্টে ক্রাইটেরিয়াটা ফুলফিল করেছে, তারপরে উনি ফর্ম ফিল আপটা করেছে। 2022-এ কী ক্রাইটেরিয়া ছিল সেটা দেখে উনি ফর্ম ফিল আপটা করেছিল। 2022-এ ক্রাইটেরিয়াটা সেখানে চাওয়া হচ্ছে না, সেখানে 2017 সালে কী ক্রাইটেরিয়া ছিল সেটা ওখানে ডিমান্ড করা হচ্ছে, সেটা তো কোনোভাবে সম্ভব নয় কাউকে দেওয়া। তো আশা করছি যখন এই পুরো মামলাটা অভিষেক ব্যানার্জির পাশে যাবে নিশ্চয়ই আমরা কোনো না কোনো ওখান থেকে সলিউশনটা পেয়ে যাব। আর অভিষেক ব্যানার্জি অফিসে দেখা নিশ্চয়ই আমরা যদি ট্রাই করলে ওনার সাথে ফেস টু ফেস দেখা আমরা করতে পারবেন, উনি নিজেই মানুষকে ফেস টু ফেস প্রবলেমটা জানতে চায়। তো নিশ্চয়ই যখন আমরা এই পুরো ম্যাটারটা ওনার কাছে নিয়ে যাব, আপনাদের জানা যায় অ্যাট প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 2 পজিশন কারোর আছে, তো সেটা হলো অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জি বলে সব থেকে বড় আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাট প্রেজেন্ট যারা লিডার সেটা হলো অভিষেক ব্যানার্জি। তো আপনারা যদি হতে পারে তো আপনারা ওখানে যান, নিশ্চয়ই কোর্ট থেকে যখন এই কেসটা উঠবে আমরা জিতে যাবে, কিন্তু কোর্ট আগে যদি আমরা এই ম্যাটারটাকে সলভ আউট করতে পারলে আমাদের অনেক ভালো হবে, আমাদের টাইমটাও পুরোপুরি সেভ করা যাবে, প্লাস আমাদের টাকাটা যা আবার নষ্ট হবে কেসের নামে উপরে সেটাও পুরোপুরি সেভ করা যাবে। আর গভর্নমেন্ট চোখে এই পুরো ম্যাটারটা যদি আমরা তুলতে পারি তাহলে আমাদের প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হতে পারে। তো নিশ্চয়ই আমি আপনাদেরকে অনুরোধ করব
আপনারা প্রত্যেক এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট এই ভিডিওটাকে ম্যাক্সিমাম গ্রুপে শেয়ার করুন। যদি কেউ ওনার কনস্টিটিউয়েন্সিতে থাকলে আপনারা ডাইরেক্ট ওনার অফিসে গিয়ে দেখা করতে পারেন। তো আমি রিকোয়েস্ট করব প্রত্যেক গ্রুপে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন। আর আপনারা প্রত্যেক চেষ্টা করুন, ইন্ডিভিজুয়াল আপনারা এই কাজটা চেষ্টা করুন কি আপনারা অভিষেক ব্যানার্জির সাথে অ্যাক্টিভ ওনার সাথে দেখা করতে পারলে অনেক আমাদের এনআইএস ডিএলএড জন্য অনেক ভালো হবে। কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।